আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহিন। একদিনের সফরে পিতৃভূমি বগুড়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 6টা 10 মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বাস যোগে রওনা হন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন তার স্ত্রী জুবাইদা রহমান। এই সফরের দীর্ঘ প্রায় ২০ বছর পর জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পৈতৃক বাড়িতে যাবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। বগুড়া শহরে পৌঁছে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন তিনি। সেখানে ই বেইল কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন তিনি। জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্প উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। এরপর নসিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। পরে পৈতৃক ভিটায় অবস্থান শেষে বগুড়া শহরে ফিরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তার। এই মুহূর্তে বগুড়ায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন এবং সেখানে তার আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী আসলে পথেই রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যেমন বলছিলেন যে সপরিবারে তিনি আসছেন আসলে সড়ক পথে এই বাগবাড়িতে, এবং অর্থাৎ বগুড়া তার পৈতৃক নিবাস। আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, সেটি হচ্ছে বাগবাড়িতে একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই বাড়ি, ভিটে মাটি যেটা বলছে উপরে লেখা আছে শহীদ জিয়াউর রহমান এবং মিসিরুন্নেসা জোহরা খাতুন, এবং জিয়া বাড়ি, এটাকে জিয়া বাড়ি, বাগবাড়ি জিয়া বাড়ি হিসেবে এটি পরিচিত। সেই জায়গা, এই জায়গাটিতে আজকে তিনি আসবেন। প্রায় ২০ বছর পর তার বাবার বাড়িতে তিনি আসছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক নিবাস এই জায়গাটি থেকে, এই বাড়িতেই তিনি বসবাস করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই বাড়িতে আজকে তারেক রহমান আসবেন। এই জন্য বাড়িটিকে গোছগাছ করে রাখা হয়েছে এবং এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যেমন নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। পাশাপাশি বাগবাড়িতে আসার আগেই কিন্তু অর্থাৎ গাবতলীতে, যে গাবতলী উপজেলা, সেই গাবতলী উপজেলার বাগবাড়ির এই শহীদ প্রেসিডেন্টের তার যে আবাস, সেখানে তিনি আসবেন। যেমনটা জানতে চেয়েছিলেন যে আজকে আসলে কি অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, তিনি আসলে প্রথমে বগুড়া আসবেন। বগুড়ায় তিনি কয়েকটি বগুড়া জেলা আইনজীবী সমিতির ভবনের ফলক উন্মোচন ছাড়াও সেইখানে তিনি অবস্থান করবেন। তারপরে তিনি আসলে বাগবাড়িতে আসবেন এবং বাগবাড়িতে এসে শহীদ জিয়া ডিগ্রি কলেজে তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন, এবং নসিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচি সেখানে উদ্বোধন করবেন, এবং তারপরে তিনি তার এই পিতৃভূমিতে অর্থাৎ এই বাড়িতে আসবেন। এখানে কিছুক্ষণ অবস্থান করবেন, বাড়ির আশপাশে মানুষের সাথে হয়তো বা মত বিনিময় করবেন। তারপরে তিনি আসলে আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া শহরে ফিরে যাবেন এবং সেখানে জনসভায় বক্তৃতা করবেন। জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের খবর। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ বাড়িয়েছে বলে জানা গেছে। জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফাহাদ, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিপিসির সরবরাহ বৃদ্ধির কি প্রভাব দেখছেন ফিলিং স্টেশনগুলোতে? দীর্ঘ লাইন কি এখনো আছে নাকি চিত্রে পরিবর্তন এসেছে? মুশফিক, ভোক্তা পর্যায়ে অকটেন, পেট্রোল, ডিজেলের দাম 15 থেকে 20 টাকা লিটারে বাড়লেও এই ভোক্তা পর্যায়ে তেল নিতে কিন্তু সেই ভোগান্তি এখনও কমেনি। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো পাশে, পরিবাগের কোনায় আপনার যে মেঘনা পেট্রোল পাম্প যেটি রয়েছে, সেখানে এসে যে চিত্র দেখলাম যে এইখান তেল পেতে গাড়ি এবং মোটরসাইকেলের যে সিরিয়াল, এই সিরিয়াল আসলে এই পরিবাগ থেকে শাহবাগ ছাড়িয়ে আপনার একটা লাইন গিয়েছে টিএসসির দিকে, একটা লাইন গিয়েছে সায়েন্স ল্যাবের দিকে। মানে এই দীর্ঘ লাইন, এবং এই দীর্ঘ লাইন, এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছে, তারা বেশিরভাগই এই লাইনে দাঁড়িয়েছে গতকাল রাত থেকে, অনেকে দাঁড়িয়েছে গতকাল সন্ধ্যায়।
তখন পেট্রোল পাম্পে তেল দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছিলো। সেই লাইনে দাঁড়িয়ে তারা আজকের তেল পাওয়ার জন্য তারা লাইনে দাঁড়ান এবং সকাল থেকে যখন পেট্রোল পাম্পটি খোলা হয় তখন থেকে তারা পেট্রোল পাওয়া শুরু করে। এবং আমরা পেট্রোল পাম্পের সংশ্লিষ্টর সাথে কথা বলেছি, তারা এখনও আগের মতোই তেল দিচ্ছেন। যাদের মোটরসাইকেলে যারা ফুয়েল পাস নেয় তাদের 500 টাকা করে তেল দিচ্ছেন এবং যাদের ফুয়েল পাস রয়েছে তাদের 1200 টাকা করে তেল দেওয়া হচ্ছে। কিন্তু গতকালকে রাতে বিপিসির পক্ষ থেকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে যে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং অকটেনের সরবরাহ এবং বাড়ানো হবে, সেই তথ্য তারা শুনেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে অতিরিক্ত তেল সরবরাহ বাড়ার কথা আজকে থেকে, সেটি তারা এখনও পাননি। যদি পান তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই পেট্রোল পাম্পে যে গ্রাহকদের যে দীর্ঘ লাইন সেটি হয়তো একটু কমে আসবে, হয়তোবা সেটা 2-1 দিন সময় লাগবে তারা বলছেন। মুশফিক, জানছিলাম জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির সবশেষ। মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মুকুল নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের আজানের পর প্রতিদিনের মতো হাঁটতে বের হন মুকুল হোসেন। সাহারবাটি ও ভাটপাড়া গ্রামের মাঝামাঝি কাশেম মোড়ে পৌঁছলে 3 জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার বুকে ও পিঠে একাধিক গুলি লেগেছে, তার অবস্থা সংকটাপন্ন। আহত মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঝালকাঠির নলছিটি উপজেলায় গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা। উপজেলার 352 কিলোমিটার সড়ক কাঁচা, যার অধিকাংশে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াতই কষ্টসাধ্য। বর্ষা মৌসুমে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। ঝালকাঠি থেকে KM সবুজের পাঠানো রিপোর্ট। ঝালকাঠির নলছিটি উপজেলার গ্রামীণ রাস্তার চিত্র। পাকা সড়ক আসলে কি সেটা হয়তো তারা জানেন না। গ্রামবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে তারা মাটির কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছেন। সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তাদের গ্রামের চিত্র। বৃষ্টি হলে রাস্তাগুলো হয়ে ওঠে মরণ ফাঁদ। নলছিটি উপজেলাতে 710 কিলোমিটার সড়কের মধ্যে 352 কিলোমিটার সড়কই কাঁচা। রাস্তাঘাট দিয়ে কোনো মানুষ চলাচলে কোনো যোগাযোগ নাই। আমরা যখন বিপদ আপদে পড়লেও আমরা একটা রুগী নিয়ে যাব, এমন কোনো আমাদের ব্যবস্থা নেই। এই রাস্তাঘাট মানুষের দুঃখ দুর্দশা কিছুই করে নাই, নিজেদের খালি আখের গুছাইছে। আমাদের এখানে রাস্তাঘাট বললেই চলে। বর্ষাকালে তো বাচ্চারা ছিটকেই পড়ে যায় রাস্তা থেকে। মাটির রাস্তাগুলো কার্পেটিং করতে প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। উন্নয়ন করার জন্য পরিকল্পনা রয়েছে। তার মধ্যে যেটা বললেন সরমোহন, এটা একটা অন্যতম রাস্তা। এই রাস্তাটা কিছু অংশ এইচবিবি এবং কিছু অংশ সলিং আছে। এটা আমরা সামনে প্রকল্প আসলে এখান থেকে আমরা উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ খুব দ্রুতই। দ্রুত গ্রামীণ সড়কগুলো পাকা করে জনদুর্ভোগ লাঘবের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, ক্রিকেট। সিরিজ হারের শঙ্কা নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা 11টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে একাদশে ফিরতে পারেন মুস্তাফিজ। তাই প্রথম ম্যাচে দারুণ বোলিং করেও দ্বিতীয় ম্যাচের একাদশে আদৌ শরীফুল থাকবেন কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় বাংলাদেশের ব্যাটিং। টানা 3 ম্যাচে 40 রানের গণ্ডি স্পর্শ করলেও 18 ওয়ানডে ইনিংস ধরে অর্ধশতকের দেখা পাননি লিটন দাস। সবশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপে অর্ধশতক করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। অধিনায়কত্ব হারানোর পর থেকে রান নেই শান্তর ব্যাটেও। গত 13 ইনিংসে 50 রানের গণ্ডি পার হতে পারেননি শান্ত। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।